শুভেচ্ছা। সর্বশেষ সরকারের একজন প্রতিমন্ত্রী দাবি করলেন যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। তিনি নিষিদ্ধ করার কারণও বললেন যে শুধু অতীতেই যে তারা গণহত্যা চালিয়েছে তা নয়, এখনও তারা গণহত্যার মতো অপরাধ করে চলেছে। তারা এমনও বলা হচ্ছে যে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ক্যাডার তৈরি করছে। জাতিসংঘের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি, যে জাতিসংঘ বলেছে বাংলাদেশের লক্ষ্যবস্তু করেছে আল কায়দা। এর সঙ্গে যুক্ত করেছেন জামাত ইসলামীর কর্মকাণ্ড। সর্বশেষ তিনি বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের নেতৃত্বাধীন, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছিল। তো একই রকম গণহত্যার অভিযোগ তো জামাতের বিরুদ্ধেও ছিল। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল এই গণহত্যার অপরাধে। 1971 সালে তার 30 লাখ মানুষকে হত্যা করার কাজে জড়িত ছিল এবং সহযোগিতা করেছে। তো সুতরাং এই জামাত ইসলামীকে যখন এই ইউনূস সরকার আবার তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, আবার তাদের এই কর্মকাণ্ড যেহেতু তারা সংশোধন হয়নি তার কথা মতো, সুতরাং তাদেরকে আবার নিষিদ্ধ করতে হবে। তো নিষিদ্ধ করার জন্য তিনি যেই বিষয়টা এনেছেন সেটা হলো কুষ্টিয়ায় তাদের এক কর্মীকে জামাত ইসলামী বেদম প্রহার করেছে এবং আহত অবস্থায় আছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন নিচেই ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে গিয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী আছে নুরুল হক নূর, তো তিনি এই দাবি করার সময় বলেছেন যে একসময় এই জামাতে ইসলামী এখন জালিম, গত 6 মাসে জালিমের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এখন এই জালিমের বিরুদ্ধে তো যেতে হবে, সত্য কথা। কিন্তু এই অবস্থা, এবং শুধু তাই নয়, তিনি এইখানে সুনির্দিষ্টভাবে অভিযোগ এনেছেন কুষ্টিয়ার এক জামাত নেতা এবং এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে। মুফতি আমির হামজা বিভিন্ন ওয়াজে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন এবং তিনি খুতবায়, যে জুম্মা নামাজে খুতবা হয় সেখানেও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। অবশ্য তার এই বক্তব্যের যথার্থতা আছে, এইগুলি তো ইউটিউবে সব রেগুলারই প্রচার হয়। তিনি আমির হামজার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের ব্যাপক সমালোচনা হয়। সুতরাং তার এই কথাটিকে উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে উড়িয়ে দেওয়া যায় না যে 1971 সনে যে 30 লাখ মানুষ হত্যা করার পেছনে তাদের সংযুক্ত থাকার বিষয়টি। আসলে এই দাবিটা দীর্ঘদিন পর্যন্ত আলোচিত হচ্ছিল যে জামাতে ইসলামী কী কারণে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আর আজকে এমন একটা সময়ে এই প্রতিমন্ত্রী দাবিটা করলেন যখন সংসদে বিরোধী দলের আসনে বসে আছে জামাতে ইসলামী, এবং জামাতে ইসলামীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা নির্বাচিত হয়ে এখন সংসদে বহাল তবিয়তে আছেন। এই বহাল তবিয়তে আনার পেছনে কিন্তু এই নুরুল হক নূর এবং যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের অবদানকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই। এই জামাত ইসলামীকে আজকের এই উত্থানের পেছনে তাদের অবদানও আছে। সুতরাং শুধু জামাতকে নিষিদ্ধ করা হোক এই দাবিকে যেভাবে সমর্থন করা হয়, এবং এই জামাতকে উত্থানের জন্য জামাতের যদি তার বক্তব্য অনুযায়ী গণহত্যাকারী হিসাবে জামাত ইসলামী আখ্যায়িত হয়, তাহলে এই গণহত্যাকারীদের কারা এই উত্থানে সহযোগিতা করেছে সেই জিনিসটিও কিন্তু চলে আসবে, আজকে হোক কালকে হোক। তো জামাত ইসলামী নিষিদ্ধ করাটা এই মুহূর্তে একটু কঠিন বৈকি, এবং নুরুল হক নূরের এই বক্তব্যকে বলা যায় যে একটা নিছক রাজনৈতিক বক্তব্য। কিন্তু এর পেছনে সত্য হচ্ছে যে নুরুল হক নূর যে কথাগুলো বলেছেন তার যথার্থতা আছে, কারণ তার নিজের কর্মীকেই তো পেটানো হয়েছে। রক কাটার যে দোষারোপটা আছে, অভিযোগটা আছে তাদের বিরুদ্ধে, সেই ঘটনাগুলি তো দেখা যাচ্ছে। এবং দুর্নীতির বিরুদ্ধে তারা অভিযোগ করে যে সৎ লোকের শাসন তারা কায়েম করবে। জামাত ইসলামের কথা বলছি। কি হচ্ছে সেখানে দেখা গেল যে রাজশাহী ইউনিভার্সিটির
স্টুডেন্টস রাকসুর সাধারণ সম্পাদক আম্মার, সে তো অশ্লীল ভাষা প্রয়োগ করে সে ঠিক আমির হামজার মতোই। সর্বশেষ সাংবাদিককে কান ধরে নিয়ে যাবে বলে যে হুমকিটা দিয়েছেন তিনি, সেটাও কিন্তু আলোচিত হয়েছে এবং পত্রিকাও চলে এসছে। এই আম্মার শুধু এই সাংবাদিককে কান ধরে নেওয়ার বিষয়টা না, এর আগে একের পর এক এই ধরনের অশুভ শব্দ উচ্চারণ করে সমালোচিত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তাকে ভাষায় আক্রমণ করা হয়েছে বহুবার এবং এগুলি নিয়ে খুব একটা তোয়াক্কা নেই তাদের। এবং জামাত শিবির তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে বললেও এরকম কোনো নজির দেখা যায় না। তার মানে কি, জাতিসংঘ যে আশঙ্কাটা তৈরি করেছে যে আল কায়েদা এই দেশে লক্ষ্যবস্তু করেছে এবং তাদের সহযোগিতা করার জন্য এই দেশেরই কিছু লোক মুখিয়ে আছে, এদের সাথে কি কোনো সম্পর্ক আছে? ধন্যবাদ।